নীল জলরাশির বুকে এক টুকরো সাদা বালু আর প্রবালের স্বপ্নভূমি। পর্যটকদের কাছে যেখানে শুধুই ছুটির মায়া, সেখানে এখন বিশ্বশক্তির লোভের আগুন জ্বলছে। সেন্ট মার্টিন, বাংলাদেশের দক্ষিণতম প্রান্তের এই ছোট্ট প্রবাল দ্বীপ আজ আর শুধু একটি দ্বীপ নয়, এটি এখন বঙ্গোপসাগরের রিমোট কন্ট্রোল। যার হাতে এর দখল, তার হাতেই আগামী 50 বছরে এশিয়ার বাণিজ্য, নৌ চলাচল আর কৌশলগত আধিপত্যের চাবি। আর ঠিক এই কারণে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত, তিন পরাশক্তি এখন এই দ্বীপ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করছে, যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। ওয়াশিংটনের গোপন রাডার ঘাঁটির স্বপ্ন, বেইজিং এর মালাক্কা বিকল্প রাস্তার আতঙ্ক, আর নয়াদিল্লির সেভেন সিস্টার্সের নিরাপত্তার দুশ্চিন্তা, সবকিছু মিলিয়ে সেন্ট মার্টিন এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত বিন্দু। আর এই ত্রিমুখী চাপের মাঝখানে দাঁড়িয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সামনে এখন একটাই প্রশ্ন, দেশের এই মহামূল্যবান রত্ন কি রক্ষা করা যাবে, নাকি পরাশক্তির ফাঁদে পা দিয়ে চিরকালের জন্য হারিয়ে যাবে? সেন্ট মার্টিনের গুরুত্ব বোঝাতে মানচিত্রের দিকে তাকালেই চোখ খুলে যায়। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই দ্বীপ থেকে একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে মিয়ানমার উপকূল এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সবকিছু চোখের পলকে নজরদারিতে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রের জন্য এটি সোনার হরিণ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দিনরাত এক করে বলে চলেছেন, সেন্ট মার্টিন চাই যে কোনো মূল্যে, কারণ এখানে একটি শক্তিশালী রাডার স্টেশন বসাতে পারলে চীনের নৌবাহিনীর প্রতিটি চলাফেরা সেকেন্ডে সেকেন্ডে মনিটর করা যাবে। পেন্টাগনের চোখে এটি চীনকে সাইজ করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। অন্যদিকে চীনের ঘুম হারাম হয়ে গেছে, তাদের অর্থনীতির জীবনরেখা মালাক্কা প্রণালী। যুক্তরাষ্ট্র যদি কোনোদিন এই প্রণালীকে আটকে দেয়, তাহলে চীনের তেল আমদানি ও বাণিজ্য একেবারে গলায় দড়ি পড়বে। তাই বেইজিং এখন মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরের সরাসরি বিকল্প পথ তৈরির স্বপ্ন দেখছে। কিন্তু সেন্ট মার্টিনে যদি আমেরিকান ঘাঁটি বসে, তাহলে সেই স্বপ্ন ভেসে যাবে। তাই তারা মরিয়া, যে কোনো মূল্যে ওয়াশিংটনের ছায়া আটকাতে প্রস্তুত। তলে তলে তারা এমন কৌশল আঁটছে যাতে ট্রাম্পের পরিকল্পনা ধুলোয় মিশে যায়। আর ভারত, তাদের অবস্থা সবচেয়ে নাজুক। উত্তর পূর্বের 7 রাজ্য সেভেন সিস্টার্স বাংলাদেশের ঘা ঘেঁষে দাঁড়িয়ে। বঙ্গোপসাগরে কোনো বড় শক্তির ঘাঁটি গড়ে উঠলে সেটি ভারতে নাকের ডগায় ছুরি হয়ে উঠবে। সেন্ট মার্টিনে বিদেশি পা পড়া মানে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার সব গোপন তথ্য চোখের সামনে চলে আসা। তাই নয়াদিল্লি চরম অস্বস্তিতে। তারাও চাইছে এই দ্বীপে নিজেদের প্রভাব বজায় রাখতে, ছলে বলে কৌশলে যেভাবেই হোক। এই আন্তর্জাতিক রেষারেষির মাঝে মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতা যেন ঘি ঢেলে দিয়েছে। আরাকান আর্মির উত্থান, সেখানকার ক্ষমতার লড়াই, সবকিছু মিলিয়ে সেন্ট মার্টিনের আশেপাশের পানি আরো ঘোলা হয়ে উঠছে। ঘোলা জলে মাছ ধরার সুযোগটা কেউ ছাড়ছে না। শেখ হাসিনার পতনের পর থেকে এই দ্বীপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। অনেকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন তুলে না দেওয়ার কারণেই নাকি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। নতুন সরকার ক্ষমতা আসার আগেই নাকি এই দ্বীপ বিক্রির শর্ত ছিল। এখন পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়ায় সেই সন্দেহ আরো গাঢ় হয়েছে। কিন্তু বাস্তব সত্যটা আরো ভয়ঙ্কর। এটি আর শুধু রাজনৈতিক গুঞ্জন নয়, এটি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। 2026 সালের নির্বাচনের পর ক্ষমতায় বসা তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে 3 পরাশক্তির অদৃশ্য চাপ, অন্যদিকে দেশের মানচিত্রের অখণ্ডতার রক্ষার দায়িত্ব। তিনি কি প্রবল চাপের কাছে মাথা নোয়াবেন, নাকি শক্ত হাতে দেশের স্বার্থ রক্ষা করে ইতিহাসে নতুন অধ্যায় লিখবেন? সেন্ট মার্টিন হারালে শুধু একটি দ্বীপ হারাবে না বাংলাদেশ, হারাবে বঙ্গোপসাগরের বিশাল অংশের নিয়ন্ত্রণ, হারাবে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় জামাত ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় উপজেলা জামাত ইসলামী। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দৌলতপুর উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জামাত নেতারা দাবি করেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রথম আঘাত করে জামাত কর্মী শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফিলিপনগর এলাকায় সংঘটিত এই ঘটনাটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয় এবং এর সঙ্গে দলে কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। তারা উল্লেখ করেন, এটি একটি আকস্মিক ঘটনা যা স্থানীয় পর্যায়ে সংঘটিত হয়েছে, কিন্তু একটি বিশেষ মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে এতে জড়ানো হয়েছে। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ও দৌলতপুর উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য খাজা আহমেদকে প্রধান আসামি এবং রাজীব মিস্ত্রিকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়েছে। মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতা আসাদুজ্জামান আসাদ এবং মাদ্রাসা শিক্ষক শিহাবের নাম উঠে এসেছে। তবে জামাত নেতাদের দাবি, মামলার এই বিবরণ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিবৃতিতে বলা হয়, ঘটনাটি এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে এবং
সেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক থাকতে পারে, তবে সুনির্দিষ্টভাবে জামাতকে দায়ী করা উদ্দেশ্য প্রণোদিত। অভিযুক্ত খাজা আহমেদ নিজের সম্পৃক্ততা অস্বীকার করে জানান, ঘটনার দিন আইনি সমাধানের লক্ষ্যে বৈঠকের উদ্যোগ ছিল এবং হামলার খবর পেয়ে তিনি পীরের পরিবারকে সতর্ক করেছিলেন। নোয়াখালীর সেনবাগে ইমতিয়াজ ভুইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পিয়ারা বেগম। অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভুইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত ৪,০০০ লিটার ডিজেল ও ১,৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এই ঘটনায় তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেনবাগ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দ করা তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে একটি ভুয়া কোম্পানির নামে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তারা হলেন মাসুম রানা ও শামীম আক্তার। বুধবার রাতে দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করে সিআইডি সাইবার পুলিশ সেন্টার সিপিসি ইউনিট। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানান, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিতে কর্মরত সালেহ আহমেদ খান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে পরিচিত হন। তারা ড্রিম পায়ারিং এমএসসি লিমিটেড নামে ভুয়া কোম্পানিতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে। হোয়াটসঅ্যাপে তারা একটি ভুয়া চুক্তিপত্র পাঠায়। ভুক্তভোগী সরল বিশ্বাসে নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫,৮৭,৪০০ টাকা দেন। প্রতারকরা লভ্যাংশ দেওয়ার আশ্বাসে ওই অর্থ আত্মসাৎ করে। পরে তিনি যোগাযোগ করলে তারা ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে হয়রানি করে। এক পর্যায়ে ঢাকা সেগুনবাগিচায় তাদের দেওয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন কথিত প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব নেই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন। সিআইডির ওই কর্মকর্তা জানান, মামলার বিষয়টি অবহিত হওয়ার পর সিপিসি সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিট তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের সম্ভাব্য অবস্থান দিনাজপুরে পাওয়া যায়। এরপর বুধবার রাত 8:45টার দিকে দিনাজপুরের বিরামপুরের উত্তর কাটলা থেকে মাসুম রানা এবং রাত 12:30টার দিকে শামীম আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির লেখেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনব ইনশাআল্লাহ। সারা দেশে বিজ্ঞ আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করছি। সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলিং এর সদস্য নির্বাচন 2026-এর ভোট গ্রহণ আগামী 19 মে অনুষ্ঠিত হবে। বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গত 4 এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।